ওয়েলকাম। একদিনে দার্জিলিংয়ের কোন কোন জায়গা দেখবেন বা কোন কোন জায়গা ঘুরতে পারবেন সেই জায়গাগুলোকে নিয়েই আমি এই ভিডিওটি বানিয়েছি। অবশ্যই কারো দরকার লাগতেই পারে, তিনি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একদিনে দার্জিলিংয়ের কোন কোন জায়গা আমরা অ্যাকচুয়াল ঘুরে দেখতে পারি। আর এখন আমরা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছি, এটা টাইগার হিল যাচ্ছি খুব ভোরবেলা। টাইগার হিল নিয়ে আমার আলাদা একটা ভিডিও করা আছে, সেটাও দেখতে পারেন। অসাধারণ সুন্দর একটা জায়গা। আমরা একদম ভোর প্রায় 4:45 বা 5টার সময় বেরিয়েছি, আর এখন গাড়ি করে এই ফরেস্টের ভেতর দিয়ে, টাইগার হিল যে ফরেস্ট, সেই ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি টাইগার হিলের দিকে। কারণ টাইগার হিলে পৌঁছে প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সানরাইজ। সানরাইজ না দেখলে দার্জিলিংয়ে আসা বা টাইগার হিলে আসাটাই বৃথা। তো প্রথম আজকে আমাদের ওয়ান ডে যে দার্জিলিংয়ের ট্রিপ, সেটা টাইগার হিল দিয়েই শুরু হবে। দেখো আমরা টাইগার হিলে পৌঁছে গেছি, আর এখানে আগে থেকে প্রচুর মানুষ এসে ভিড় করেছেন। তারা আমাদের থেকে নিশ্চয়ই আগে এসেছেন, সামনে দাঁড়িয়ে আছেন। আর এই যে সূর্য এখনো ওঠেনি, উষাকাল, সূর্য জাস্ট উঠবো করছে, সেই আলোটা গিয়ে কাঞ্চনজঙ্ঘার মাথায় পড়েছে এবং এরকম একটা অসম্ভব দৃশ্য তৈরি করেছে, যেটা দেখলে চোখ জুড়িয়ে যাবে। তো আমরা আমাদের ট্রিপের যে প্রথম স্থান, সেটা হচ্ছে এই টাইগার হিল এবং সিনচল। আমরা অ্যাকচুয়াল টাইগার হিলে উঠতে পারিনি, কারণ প্রচুর গাড়ি আগে থেকেই চলে এসেছিল। আমরা সিনচলেই দাঁড়িয়ে গেছি এবং সেখান থেকেই কিন্তু আমরা সানরাইজ বা সানরাইজের যে রে, সেটা কাঞ্চনজঙ্ঘার মাথায় পড়লে যে কীরকম দেখতে হয়, সেটাই কিন্তু আমরা এখন দেখছি। সামনে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই দৃশ্য দেখার জন্য। দার্জিলিংয়ের ওয়ান ডে ট্রিপের এটাই হচ্ছে মূল আকর্ষণ। তো চলো সেই জায়গাটাকে ভালো করে দেখে নাও। দেখো সবাই, কাঞ্চনজঙ্ঘার রং কিভাবে মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে। সূর্যের আলো যত উঠছে তত রং পাল্টাচ্ছে। প্রথমে ছিল একটু হোয়াইট হোয়াইট মতো, আর একটু সূর্য উঠতে একদম রেডিশ হয়ে গেছে। অসম্ভব সুন্দর দৃশ্য। আর এই যে ঘাসের ওপর এই দৃশ্য দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে টেম্পারেচার কি লেভেলে রয়েছে। যে শিশিরগুলো ঘাসের ওপর পড়েছিল, সেগুলো এইভাবে জমে গেছে রাতের প্রচণ্ড ঠান্ডায়। কারণ রাতের ঠান্ডাটা অনেকটা নেমে যাচ্ছে, প্রায় জিরোর কাছাকাছি, যার ফলে এইরকম অবস্থা তৈরি হয়েছে। নিশ্চয়ই এখনও বোঝা যাচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা আছে। হাওয়া চলছে ভীষণভাবে, সেই হাওয়াতে প্রচণ্ড ঠান্ডা রয়েছে। প্রোটেকশান মাস্ট। আর এই হচ্ছে টাইগার হিল যাওয়ার গেট। এই গেটের কাছেই আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে, কারণ উপরে আর উঠতে পারেনি। প্রচুর গাড়ি আগে থেকে চলে আসায় আমাদের গাড়িটা আর উঠতে পারেনি, তাই এখানেই পার্কিং করে দিয়েছিল। আর আমরা সিনচল থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে এবং সানরাইজটাকে দেখেছি। কিছুক্ষণ পর আমাদের গাড়িটা বললো ঠিক আছে, রাস্তা ফাঁকা হয়েছে, তো চলো টাইগার হিল যাই। সামান্য একটুখানি 1 কিলোমিটারের মতো। আবার কিন্তু গাড়িটা আমাদের টাইগার হিলের মাথায় নিয়ে গেল এবং সেখান থেকে আমরা এই দৃশ্য দেখছি। এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টার মতো। তখন রোদ মোটামুটি মাথার ওপর চলে এসেছে। তো যাই হোক, টাইগার হিল নিয়ে এসেছে আলটিমেটলি ড্রাইভার। তো এই হচ্ছে ওয়ান ডে দার্জিলিং ট্রিপের প্রথম জায়গা। টাইগার হিল দেখার পরে আমরা চলে এলাম ঘুম মনেস্ট্রি দেখতে। এটাও ওই ওয়ান ডে ট্রিপের একটা স্থান। আর এই ঘুম মনেস্ট্রির চূড়াটা, আর এখান থেকেই ধীরে ধীরে অনেকগুলো সিঁড়ি ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে। আমরাও ওই সিঁড়ি ধরে নিচের দিকে নামবো। প্রায় 25-30টা সিঁড়ি আছে। একটু সাবধানে ধীরে ধীরে, কারণ দমের কষ্ট হতে পারে। তো আমরা ধীরে ধীরে নামবো। নিচের দিকে গিয়ে আমরা মনেস্ট্রির ভেতরে প্রবেশ করব।
তো এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার পরে এখানে প্রচুর লোকজন আছে। এই বাঁদিকে আমরা জুতোটা খুলে তারপর ভেতরের দিকে যাব এবং বুদ্ধের যে মূর্তি সেটা কিন্তু আমরা দেখব এই মনাস্ট্রির ভেতরে। এই গেটটা এরকমভাবে সুন্দর করে তৈরি করা ঘুম মনাস্ট্রি। আমরা যথারীতি জুতোটা খুলে নিয়েছি, এবার ভেতরে যাব। আর এই ভেতরে এসে এইরকম বিশাল বড় একটা বুদ্ধের মূর্তি কিন্তু সামনে বসানো রয়েছে। এই দৃশ্য কিন্তু দেখা যায়, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। এইরকম বড় বুদ্ধের মূর্তি আগে দেখিনি অবশ্য কখনো। এই মনাস্ট্রির ভিতরে এরকমভাবে সাহিত্য রয়েছে, এরকমভাবে বসানো রয়েছে। আর এই মনাস্ট্রির ভেতরের এইরকম কারুকার্য সত্যি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর ওই যে একজনের খেলাই বলি, খেলা শুরু হয়ে গেছে। এটা দেখে তার ঘোরাতে ইচ্ছা গেছে। ঘোরানোটা যদিও পবিত্রতা ভালো হয়েছে। আর এর সঙ্গেই রয়েছে এই মনাস্ট্রির ভিতরেই এরকম একটা জিনিসের দোকান, যেখান থেকে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে মনাস্ট্রির। তো এই জিনিসগুলোকেও কেনা যায়। অনেক কিছু জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সুন্দর সুন্দর বুদ্ধের মূর্তি বা ঘর সাজাবার জিনিস এগুলো কিন্তু রয়েছে। ঘুম মনাস্ট্রি দেখার পরে আমরা চলে এলাম বাতাসিয়া লুপ। আর এখানে টিকিটের ব্যবস্থা আছে, প্রতিজন পিছু 50 টাকা টিকিট। আর টিকিটটা কেটে সিঁড়ি দিয়ে আমরা উপরে আসতে এইরকম দৃশ্য। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে এখানে রয়েছে ওয়ার মেমোরিয়াল, কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর এখানে প্রচুর ফুলের গাছ দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর করে সাজানো রয়েছে। এটা দার্জিলিংয়ের একটা টপেস্ট জায়গা, যার ফলে এখান থেকে চারিদিকের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। আর তার সঙ্গে রয়েছে রেল লাইন, টয় ট্রেনের লাইন। এখান থেকে এই টয় ট্রেনটা ঘুরে দার্জিলিংয়ে যায়। তো সেই টয় ট্রেন দেখার সুযোগটা হয়নি এখানে, কারণ আমরা যতক্ষণ ছিলাম কোনো ট্রেন আসেনি। যাই হোক, সেটা দেখতে পেলে আর ভালো লাগতো। আর এখানে সেই যে ছবি তোলাও যায়। চারিদিকে প্রচুর মানুষ এসেছেন, ছবি তুলছেন। আমরাও দু একটা ফটো তুলেছি, কিন্তু এরকম সেজে নয় অবশ্য, তার জন্য ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়। আর এইভাবে সুন্দর করে কিন্তু এই বাতাসিয়া লুপটাকে সাজানো আছে। চারিদিকটা ঘুরে দেখতে বা বসতে অনেকটাই কিন্তু টাইম লাগে। বাতাসিয়া লুপ দেখার পরে আমরা চলে এলাম টি গার্ডেন দেখতে। এটাও একটা স্পট, যদিও গাছগুলো খুব একটা ভালো নয় বা বাগানটা খুব একটা বড় নয়, তবুও এটা একটা স্পট হিসাবে আমাদের দেখাতে নিয়ে এসেছে। আর এই যে চায়ের ফুল কুঁড়ি, যেটা সমেত পাতা তুললে নাকি চা খুব ভালো হয়, সেটাই দেখাবার চেষ্টা করছি। আর এই বাগানে ঢুকে আমরা একটু ফটো বা ভিডিও করলাম, সবাই তাই করছে। এখানেও ওই ড্রেস ভাড়া পাওয়া যায়, ড্রেস পরে কিন্তু এখানেও ফটো তোলা যায়। তো এই চা বাগানে আমরা ভেতরে এখন আছি। খুব ছোট্ট হলেও যাই হোক একটা টুরিস্ট স্পট হিসাবে এখানে লোক আসেন। এটাও একটা ওই ওয়ান ডে ট্রিপের মধ্যে বা ওয়ান ডে ট্যুরের যে স্পটগুলো আছে তার মধ্যে চা বাগানও একটা। আপাতত সেটাই আপনারা দেখছেন। এই চা বাগান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আসলে দার্জিলিংয়ের যে কোনো প্রান্তে একটু উঁচুতে উঠলেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এই চা বাগানটাও তার ব্যতিক্রমী কিছু নয়। এখান থেকে সেই কাঞ্চনজঙ্ঘাকে আমরা সুন্দর করে দেখলাম আবার একবার। আর এরপর আমরা উপরে উঠে পড়ছি। আর উপরে উঠে এসে এই যে দোকানগুলো, চায়ের দোকানগুলো রয়েছে, এখান থেকে চা খেয়ে টেস্ট করে চা কিন্তু কেনা যায়। আমাদের বলে দিয়েছিল 14 নম্বর কাউন্টার। আমরা 14 নম্বর কাউন্টার থেকে কিছু চা খেয়েছি এবং কিনেওছি। এই যে দোকানগুলো, প্রত্যেকটা জায়গাতেই প্রচুর প্যাকেট করে চা সাজানো রয়েছে। এখান থেকে যার যেরকম পছন্দ সেরকম কিন্তু প্যাকেট কিনতে পারেন। তাই আমরাও তার ব্যতিক্রম নয়, কিছুটা প্যাকেট কিনেছি। এরপর আমরা চলে এলাম তেনজিং নর্গে রক ক্লাইম্বিংয়ে। এখানে রক ক্লাইম্বিং করা যায়, জনপ্রতি 100 টাকা করে নেয়। আমরা অবশ্য করিনি, জাস্ট দেখলাম কেমনভাবে করতে হয়। এখানে
কারোর যদি মনে হয় সে কিন্তু এইভাবে রক ক্লাইম্বিং করতে পারে এবং ওই দড়ি ধরে সুন্দর করে উপরে উঠে সেখানে একটু ছবি বা ভিডিও করে আবার নিচের দিকে নেমে আসতে পারে। সেই ট্রেনিংই এখানে চলছে এবং প্রত্যেকের একবার ওঠা এবং নামার খরচ হচ্ছে 100 টাকা। তো সেই রক ক্লাইম্বিংই এখানে চলছে, সেটাও আমরা একটু দেখলাম, ভালো লাগলো, খারাপ লাগেনি। রক ক্লাইম্বিং দেখার পরে আমরা চলে এলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত জু, পদ্মজা নাইডু যে জুলজিক্যাল পার্ক আছে বা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউশন, সেখানে আমরা চলে এসেছি। সব থেকে ভিড় বোধহয় এখানেই রয়েছে, প্রচুর মানুষ এখানে এসেছেন জুলজিক্যাল পার্কে। আমরাও গেছি এবং টিকিট কাটার কিন্তু বীভৎস লাইন। তো যাই হোক, আমরা যেহেতু জুলজিক্যাল পার্কটা দেখব তাই দেরি না করে লাইন দিয়ে দিলাম এবং এখানে টিকিটের মূল্য হচ্ছে এক একজনের 110 টাকা। 6 বছরের ওপরের প্রত্যেকের জন্য এখানে 110 টাকা টিকিট, ফরেনারদের জন্য একটু বেশি, ইন্ডিয়ান হলে সেখানে 110 টাকা টিকিট, যদিও আমাদের আলিপুরের তুলনায় অনেকটাই বেশি। তো যাই হোক, টিকিট কাটলাম। টিকিট কেটে ভেতরে ঢুকে প্রথমেই যার দর্শন পেলাম সেটা হচ্ছে রেড প্যান্ডা। তিনটে রেড প্যান্ডা আমরা দেখেছি, অন্তত আমার দেখা এই প্রথম রেড প্যান্ডা, আমি আগে কখনো দেখিনি, প্রথম। এরপর গেলাম, এই যে প্রচুর পাখি রয়েছে, যার মধ্যে ম্যাকাওটা ভীষণ লেগেছে, ভালো লেগেছে, সম্ভব সুন্দর ম্যাকাও, খুব বড় বড়, সুন্দর লেগেছে। আছে লেপার্ড, হিমালয়ান লেপার্ড, স্নো লেপার্ড, দেখো কিরকম ঘুরছে, খুব সুন্দর করে দেখা দিচ্ছে সকলকে দর্শন করার জন্য। এরপর আমরা গেলাম টাইগার দেখতে। দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, যদিও খুব একটা বড় নয়, যেহেতু আমাদের সুন্দরবনের যে টাইগারগুলো আছে সেগুলো অনেক বড় হয়, এগুলো এতটা বড় নয়, কিন্তু তবুও এর আকার কিন্তু যথেষ্ট। আর কি সুন্দর ঘোরাফেরা করছে, দেখা দিচ্ছে। এরপর দেখতে পেলাম ব্ল্যাক বিয়ার, সেও খেলা দেখাচ্ছে। যাই হোক, এই জুয়ে ঢুকে কিছু খারাপ লাগেনি, কারণ প্রত্যেকেই সুন্দর করে আমাদের দেখা দিয়েছে। জু থেকে বেরোতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়, যদিও আমাদের দেরি হয়নি, আমাদের সঙ্গে শেয়ারে আরও যারা ছিল তারা আসতে অনেকটা দেরি করে। এখানে বলেই দিয়েছিল ড্রাইভার যে জুতে 1 ঘন্টা টাইম ওয়েস্ট করতে, কিন্তু আমরা সে জায়গায় আমি এসেছি 1.5 ঘন্টা পরে, আর আমার পরে এসেছে আরও যারা 2.5 ঘন্টা পরে, মানে তারা প্রায় 1 ঘন্টা বেশি টাইম লাগিয়েছে। তো যার ফলে অনেকটা দেরি হয়ে যায়। এখন আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল দেখতে, আর এটা হচ্ছে জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। আমাদের ওয়ান ডে দার্জিলিংয়ের যে জায়গাগুলো দেখার কথা ছিল তার মধ্যে শেষ গন্তব্য এই হচ্ছে জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। এখানে আমরা চলে এসেছি, পাশাপাশি রয়েছে একই জায়গাতে। তো চলো আমরা একটু জাপানিজ টেম্পলের ওপরে উঠি এবং দেখি সেই টেম্পলটা আরও ভালো করে। সন্ধে প্রায় হয়ে এসেছে, তো এটা দেখেই মোটামুটি আমরা হোটেলে ফিরবো এবার, সেটাই আমরা এখন দেখছি। তো চলো উপরের দিকে উঠি। এরকম সুন্দর করে সাজানো রয়েছে, সিঁড়ি রয়েছে, প্রচুর ফুলের গাছ রয়েছে। এটা একটা স্পট, কারো ভালো লাগতেই পারে, কারো নাও লাগতে পারে, কিন্তু আমার ভালো লেগেছে এই টেম্পলটা দেখতে এসে। এখান থেকেও কিন্তু চারিদিকের ভিউটা অসাধারণ, কিন্তু যেহেতু মেঘ করে আছে, এখন যত বেলা গড়িয়েছে মেঘটা করেছে, যার ফলে চারিদিকে পুরো ধোঁয়ার মতো সাদা হয়ে আছে, প্রকৃতিটাকে সেভাবে এখান থেকে দেখা যাচ্ছে না। আর সন্ধেও প্রায় হয়ে এসেছে। এ হচ্ছে জাপানিজ টেম্পল, আর এখানে বুদ্ধের একটা মূর্তি রয়েছে, ওই উপরে উঠলে আরও স্পষ্টভাবে দেখা যাবে। নিচ থেকে এইভাবে দেখা যায় পুরো মন্দিরটাকে, খুব সুন্দর, কিন্তু গোছানো গাছানো জায়গাটা, খুব সুন্দর জায়গা, অসম্ভব ভালো। আর এখান থেকে এই যে চারিদিকের যে ভিউটা, এটা এইরকম। যাই হোক, দার্জিলিংয়ে একদিনে যে যে জায়গাগুলো ঘুরে দেখা যায় সম্ভব, সেগুলো আমি দেখালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।